যারা দেখছেন সবাইকে ল অ্যান্ড লাইফ চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি অ্যাডভোকেট জহিরুল আলম। আজকে আমরা দেওয়ানি কার্যবিধি 1908-এর 25তম আদেশ নিয়ে আলোচনা করব। যেহেতু আমরা দেওয়ানি কার্যবিধির সবগুলো আদেশ নিয়ে ধারাবাহিক আলোচনা করছি, কিছু কিছু ক্ষেত্রে আমাদের ধারাবাহিকতা পরিবর্তিত হয়েছে যদিও প্রয়োজনের নিরিখে, তথাপি আমরা চেষ্টা করছি যেন সবগুলো আদেশ সম্পর্কিত একটি ক্ষুদ্র হলেও আলোচনা এই চ্যানেলে থেকে যায়, যেন আমরা এই চ্যানেল থেকে দেওয়ানি কার্যবিধি সম্পর্কে যে কোনো বিষয় জেনে নিতে পারি। সেই আলোকে আমরা চেষ্টা করছি সবগুলো ধারাকেই টাচ করে যাওয়ার জন্য এবং সবগুলো আদেশকেও। আমরা ধারাগুলোকে বিভিন্ন পর্বে ইতিমধ্যেই আলোচনা করে শেষ করেছি, যে ধারার যে অংশ রয়েছে দেওয়ানি কার্যবিধির এবং আদেশের যে অংশ রয়েছে তন্মধ্য হতে ইতিমধ্যেই আমরা 24 আদেশ পর্যন্ত 1 থেকে 24 আদেশ পর্যন্ত আলোচনা করেছি। উপরন্তু আমরা যখন ধারার অংশের আপিল বিষয়ে আলোচনা করেছিলাম, তখন আপিল সম্পর্কিত বা রিভিশন সম্পর্কিত যে ধারাসমূহ রয়েছে, ধারা 41 থেকে 47 পর্যন্ত, দুঃখিত ধারা না, আদেশ 41 থেকে 47 পর্যন্ত, ওই আদেশগুলো নিয়েও আমরা ধারার অংশের সাথে আলোচনার সময় আলোচনা করেছি, আদেশগুলো নিয়েও আলোচনা করেছি। তো এখন আমরা আলোচনা করব আজকে 25তম আদেশ সম্পর্কে। মূলত এই 25তম আদেশটি আমাদের জন্য পরীক্ষার্থী হিসেবে বার কাউন্সিল কিংবা জুডিশিয়ারির, অথবা আইনের ছাত্র হিসেবে কিংবা একজন প্র্যাকটিসিং লয়ার হিসেবে আদালতেও খুব বেশি এটার প্রয়োজনীয়তা রয়েছে, বিষয়টি ওরকম নয়। এটা হরহামেশা আমাদের চর্চা করা হয় না এই আদেশটি। তথাপি যেহেতু আমরা ইতিপূর্বেও বলেছি যে আমরা অন্ততপক্ষে জেনে রাখব দেওয়ানি কার্যবিধির কোন আদেশে কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, সেই আঙ্গিক থেকে আমাদের এই আদেশটিও আলোচনা করার যৌক্তিকতা রয়েছে বা কিছুটা জেনে রাখার যৌক্তিকতা রয়েছে। এবং গুরুত্বপূর্ণ এই যে এই আদেশটি কিন্তু খুব বেশি বড় নয়, খুবই ছোট একটি আদেশ, মাত্র 2টি বিধি রয়েছে, যদিও প্রত্যেকটি বিধিতে ততোধিক উপবিধি রয়েছে, কিন্তু এর যে বিষয়বস্তু সিকিউরিটি অফ কস্ট বা জামানত প্রদান, এই ব্যাপারটা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। মূলত আদালতে বাদীর জামানত প্রদানের যে প্রাসঙ্গিকতা, সেটি হচ্ছে এই আদেশের আলোচ্য বিষয়। জামানত তো বিবাদীর ক্ষেত্রেও হতে পারে বা যে কোনো প্রয়োজনে হতে পারে। আমরা খেয়াল রাখব যে 25তম আদেশ কিন্তু যে কোনো জামানত প্রদান সম্পর্কিত বিষয় নিয়ে কথা বলেনি। 25তম আদেশে কথা বলা হয়েছে শুধুমাত্র বাদীর জামানত প্রদান সম্পর্কিত বিষয় নিয়ে। বিধি একে দেখব আমরা যে বাদীকে যদি কখনো জামানত প্রদান করতে হয়, সেটি কখন এবং কেন প্রদান করতে হয়। 3টি বিধি রয়েছে। বলা হয়েছে যে মোকদ্দমার কোনো একজন বাদী বা একমাত্র বাদী যদি থাকে, কিংবা যদি একাধিক বাদী থাকে, তাদের সকলেই যদি এরকম হয় যে তারা বাংলাদেশের বাইরে বসবাস করেন এবং দেশে তাদের ওই যে মামলার যে সম্পত্তি, বিরোধীয় ডিসপিউটেড প্রপার্টি যেটা, বা মামলা যে সম্পত্তি নিয়ে মামলা চলমান রয়েছে, এটি ব্যতীত অন্য কোনো সম্পত্তি নেই। যদি তেমনটি হয়, সেই ক্ষেত্রে আদালত যদি অনুভব করে যে এই মামলাটি যদি বাদীপক্ষের বিপক্ষে নিষ্পত্তি হয় বা খারিজ হয় বা এই জাতীয় কিছু হয়, অর্থাৎ বাদী যদি প্রতিকার না পায়, কিংবা যদি এমন হয় দেখা যায় যে এই মামলা দায়েরের দায় বাদীর উপর বর্তিয়েছে, তখন তো বাদীকে এই মামলার খরচ বহন করতে হবে। মূল ইস্যুটা হচ্ছে কিন্তু মামলার খরচ বহনের বিষয়। তো এই খরচটা তখন তো আর বাদীকে পাওয়া যাবে না। ফলে কি হবে? বাদী তো তখন খরচ বহন করবে না, এবং বাদীর এই অযৌক্তিক বা অপ্রাসঙ্গিক মামলা আনয়নের ফলে বিবাদী যে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলো, কিংবা আদালতের যে অন্যান্য বিভিন্ন ইস্যুতে যে খরচ হয়েছে, সেই খরচ তো তখন বাদীর উপর বর্তাবে, কিন্তু বাদী তো সেটি পরিশোধ করার জন্য তখন সামনে নেই, কিংবা বাদীকে বাধ্য করা যাবে না। তখন এরকম অনুভূত হলে তখন আদালত সেই বাদীকে এই ঘটনাটা অনুভব করার প্রেক্ষিতে আদালত স্বইচ্ছায় সুয়মোটো অথবা
কোনো বিবাদীর আবেদনের প্রেক্ষিতে বাদীর কাছ থেকে একটা জামানত চাইতে পারে, এবং সেই জামানতটা ওই যে সিকিউরিটি অফ কস্ট, নিরাপত্তার জন্য একটা জামানত, নিশ্চয়তার জন্য, যেন পরবর্তীতে এই জামানত থেকে বাদী নিজে পরিশোধ না করলেও ওই খরচাদিটা পরিশোধ করা যায়। তাহলে মূলত ইস্যুটা হচ্ছে কিন্তু মোকদ্দমার খরচে, অন্তত 25তম আদেশে যে বিষয়টি বলা হচ্ছে, এটা বিধি 1-এর উপবিধি 1-এ বলা হচ্ছে। 2-এও বলা হচ্ছে আরেকটি বিষয়, যে যদি বাদী দেশ ত্যাগ করে, মূলত 1 আর 2 একই রকম হলেও এখানে একটা অনুভবের ব্যাপার আছে। উপবিধি 2টা মূলত ধরে নেওয়া যেতে পারে যে বাদী তাৎক্ষণিক দেশ ত্যাগ করছে এরকম, বা একটা আনসার্টেন পিরিয়ডের জন্যে হয়তো সে দেশ ত্যাগ করছে, কিংবা হতে পারে সার্টেন পিরিয়ডের জন্য, বাট এই মুহূর্তে হয়তো মোকদ্দমাটি নিষ্পত্তি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যখন সে থাকবে না। আর এক উপবিধিতে যেটা, সেটা হচ্ছে মূলত তারা বাহিরে অলরেডি বসবাস করে এরকম ক্ষেত্র বোঝাচ্ছে, যদিও উভয়টি হচ্ছে বাংলাদেশের বাহিরে বসবাসের বিষয়। তো 2 উপবিধি হচ্ছে যে এরকম ক্ষেত্রে আদালত ধরে নিবে সে বাংলাদেশে বসবাসকারী নয়, এরকম ব্যক্তি হিসেবে ধরে নিয়েই তার ক্ষেত্রে এটা প্রয়োগ করা হবে। এবং 3-এ বলা হচ্ছে যদি স্ত্রীলোক, অর্থের মোকদ্দমায় স্ত্রীলোক বাদী হয়। আসলে যেহেতু আইনটি হচ্ছে 1908 সালের আইন, যখন নারীদের অধিকার ওইভাবে সমাজে প্রতিষ্ঠিত ছিল না, ব্রিটিশদের আমলের আইন এটি, আমরা এটা জেনে থাকব। তারপর হচ্ছে যে নারীদের তখন যথেষ্ট সম্পত্তি, ইন্ডিভিজুয়াল মানে তার স্বতন্ত্র সম্পত্তি যথেষ্ট পরিমাণ ছিল না ওই সমাজ ব্যবস্থায়, ফলে নারীর ক্ষেত্রে এই প্রসঙ্গটি এসছে বলে অনুভব করা যায়। বর্তমান প্রেক্ষাপটে এটি আসলেই গুরুত্বহীন, আমার কাছে অন্তত মনে হয়। তথাপি আইনের বিধান হিসেবে আমরা জেনে রাখবো যে এখানে কী আছে। 3য় উপবিধিতে এই ব্যাপারটি আছে স্ত্রীলোকের ক্ষেত্রে, এবং যদি আদালত মনে করে তার কোনো একটা স্থাবর সম্পত্তি রয়েছে, তখন তার ক্ষেত্রে ওই উক্ত বাদী যে স্ত্রীলোক অর্থের মোকদ্দমায়, তার ক্ষেত্রে ওই জামানত দেওয়ার ব্যাপারটি নিয়ে আসতে পারেন। তো এটা ছিল মূলত ওই প্রেক্ষাপটের বিবেচনায়। তো যাই হোক, তারপর উপবিধি 2-এ যেটা, দুঃখিত, বিধি 2-এ যেটি রয়েছে, 25 আদেশের বিধি 2, ওখানেও কয়েকটি উপবিধি রয়েছে। তো এটি হচ্ছে মূলত এই জামানত যদি প্রদান না করা হয়, আদালত নির্দেশ দেওয়ার পরে যদি বাদী জামানত প্রদান না করে বা জামানত প্রদানে ব্যর্থ হয়, তখন কী হবে বলা হচ্ছে, তখন আদালত মামলাটি খারিজ করে দিতে পারেন। তো যদি এই মর্মে খারিজ হয়ে যায়, এটার প্রতিবিধানও এই বিধিতেই, 2 বিধিতেই 2য় উপবিধিতে করা হয়েছে। সেটি হচ্ছে যে এই বাদী তখন আদালতের কাছে আবেদন করে মামলাটি রেস্টোর করতে পারে। সেই ক্ষেত্রে বাদীকে যৌক্তিক কারণ দর্শাতে হবে যে সে আসলে কী কারণে সেই জামানত প্রদান করতে পারেনি আদালতের নির্দেশের পরে বা উপযুক্ত সময়ে, এবং সেই না পারার কারণটি যদি যুক্তিযুক্ত হয়, তখন আদালত মামলাটি পুনরায় চালু করতে পারেন, রেস্টোর করতে পারেন। এবং এখানে শেষ উপবিধিতে, বিধি 2-এর সর্বশেষ উপবিধিতে বলা হয়েছে এরকম রেস্টোরের পূর্বে বা মামলাটি পুনরায় চালুকরণের পূর্বে বিবাদীকে নোটিশ প্রদান করতে হবে। মামলা পুনঃপ্রতিষ্ঠার বা যে কোনো কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে যে সাধারণ রুলস রয়েছে, যে অপর পক্ষকে জানাতে হবে, অডি অল্টারেম পার্টেম, যেটাকে পার্টেম আমরা বলে থাকি। তো এই ব্যাপারটি এইখানেও প্রতিষ্ঠিত হয়েছে। হ্যাঁ, এইখানে একটা প্রাসঙ্গিক বিষয়, এটা গুরুত্বপূর্ণ বিষয় মনে পড়েছে, সেটি হচ্ছে বার কাউন্সিলে কিন্তু একটা প্রশ্ন আছে যে দেওয়ানি কার্যবিধির আলোকে এই যে অডি অল্টারেম পার্টেম, এই বিষয়টি কোথায় কোথায় কীভাবে প্রতিস্থাপিত হয়েছে বা কীভাবে প্রতিষ্ঠিত হয়েছে আলোচনা করুন। ওখানে আমরা অনেকগুলো বিষয়ের উল্লেখ করে থাকি, বাট আমরা 25 আদেশটা অনেকেই হয়তো অত গভীরভাবে খেয়াল করি না যে এটাও কিন্তু ওটার একটা পার্ট। আমি প্রশ্নটা যদি আরেকটু বোঝার জন্য সহজ করে বলি, যে প্রশ্নটা এইরকম যে এই যে অডি অল্টারেম পার্টেম, যে ল্যাটিন যে টার্ম, এই টার্মটা হচ্ছে লয়ের টার্ম। এটা দিয়ে কি বোঝায়? এটা বোঝায় যে অপর পক্ষকে শুনতে হবে, বা বিচারের ক্ষেত্রে এটা হচ্ছে ন্যাচারাল জাস্টিসের একটা প্রিন্সিপাল, কিন্তু যে উভয় পক্ষকে শুনে বিচার করতে হবে। তো এই ব্যাপারটি দেওয়ানি কার্যবিধির কোথায় কোথায় প্রতিষ্ঠিত হয়েছে, হ্যাঁ, বা কোথায় কোথায় এটা এই সম্পর্কিত বিধান আছে,
হ্যাঁ, যেমন আমরা সমনের কথা জানি, বা এই আমরা নয়ের অর্ডার 9-এর যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো জানি, মামলা খারিজ হলে কীভাবে সেটাকে করা হয় ইত্যাদি ইত্যাদি। তো এইরকম আমরা বিভিন্ন রেফারেন্স দিয়ে কোথায় কোথায় এগুলো আছে এই রেফারেন্স দিয়ে কিন্তু এটার আনসারটা দিই। যারা এটা সম্পর্কে পড়েছেন তারা জানেন। সেইখানে আমরা কিন্তু এই 25 আদেশের এই যে দ্বিতীয় বিধির তৃতীয় উপবিধি 3, এটাকেও কিন্তু আমরা ওই প্রশ্নের উত্তরে ইনক্লুড করতে পারি, এবং করাটা অপরিহার্য, কারণ এখানে ওই বিধানটা রয়েছে। যদিও এটা খুবই অপ্রচলিত বিধায় আমরা অনেক ক্ষেত্রে স্কিপ করে যাই। তো যাই হোক, মূলত এই ছিল 25 আদেশ সম্পর্কিত আলোচনা, যেটি হচ্ছে যে আদালতে জামানত প্রদান সম্পর্কিত কথাবার্তা। মাত্র 2টি বিধি এবং উভয় বিধিতেই ততোধিক উপবিধি রয়েছে, এবং এই যেটি আমাদের প্রায়োগিক ক্ষেত্রে খুব বেশি এই আদেশটির চর্চা নেই আমাদের দৈনন্দিন কার্যক্রমে দেওয়ানি কার্যবিধির অধীনে। ইভেন পরীক্ষার প্রশ্নের ক্ষেত্রে এটা খুব বেশি চর্চিত হয় না, তথাপি আমরা বিষয়টি জেনে রাখলাম। এবং সেই সাথে যারা আমার এই চ্যানেলের দর্শক আছেন তাদের জন্য জানিয়ে রাখছি যে আমরা পরবর্তী যে দেওয়ানি কার্যবিধির যে পর্ব নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আদেশ, আদেশ 26 অর্ডার 26, যেখানে কমিশন সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা জানি দেওয়ানি কার্যবিধিতে কমিশন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং সেটি আদালতে প্রায়শই সেটির ব্যবহার হয়ে থাকে, প্রয়োগ হয়ে থাকে, কমিশন গঠন করতে হয়। তো এই কমিশনের ব্যাপার নিয়ে মোটামুটি যে সকল বিধিবিধান রয়েছে সেগুলো ওই 26 আদেশে, এবং এটার সাথে ধারা 75 দেওয়ানি কার্যবিধির যে 75 ধারা রয়েছে ওই দুটো কানেক্ট করে আমরা আগামী পর্বে কমিশন গঠন সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করব। সেই আলোচনায় আপনাদের প্রত্যেককেই আহ্বান জানিয়ে সেই আলোচনা শোনার জন্য আহ্বান জানিয়ে, এবং এতক্ষণ ধৈর্য ধরে আমার এই আলোচনা শুনেছেন বিধায় আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমার এই আলোচনা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।